ব্যারিস্টার সুমন কোয়ালিটির কিছু কাউন্সিলরদেরকে পুনর্বাসন করার জন্য নাগরিক কমিটি তাদের দলকে বাড়ানোর জন্য তারা একটা প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা যদি রাজনীতিবিদ ব্যক্তিদেরকে জিজ্ঞেস করি ভাই দেশের অবস্থা কি, তা দেখি ওরা কি করছে। আমরা তো দেখতেছি যে নাগরিক কমিটি তারা কিছু ভালো আওয়ামী লীগকে এনে তাদের দলে ভেড়াচ্ছে। ভালো আওয়ামী লীগ কি দামি, কেমন দামি মানে আওয়ামী লীগ না, কিন্তু আওয়ামী লীগের পক্ষে দামি সে তো ব্যারিস্টার সুমন। মানে ব্যারিস্টার সুমন কোয়ালিটির কিছু কাউন্সিলরদেরকে পুনর্বাসন করার জন্য নাগরিক কমিটি তাদের দলকে বাড়ানোর জন্য তারা একটা প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। এখন কি করবেন তাহলে? বাংলাদেশের যত আওয়ামী লীগ আছে সব ধৈর্য রোহিঙ্গার মতো ভাষণ চলে দিয়ে আসবেন। ব্যাপারটা কি এমন? ঠিক এমন না। কে রাজনীতি কিভাবে করছে সেটা দেখে বাংলাদেশে আমি রাজনীতি নির্ধারণ করব, সেই অবস্থায় যদি হয় তাহলে বাংলাদেশের মুক্তি মিলবে না। আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক হজাবরণার মধ্যে একজন ব্যক্তি এসেছিলেন জিয়াউর রহমান। তিনি এসে বাংলাদেশের রাজনীতিকে এমন একটা পট পরিবর্তন মোড় ঘুরিয়ে দিলেন, তার উপরে দাঁড়িয়ে বাংলাদেশে যে কর তোলে না কর, এই ব্যবস্থাটাও দেখবেন বিএনপির আমলে হয়ে গেছিল। অর্থাৎ সাইদ মাহমুদ সোহেল ভাই যে অবস্থা তিনিটা বলে যে ভাই আমার দলের কর্মী হয়ে যান, যা যেভাবে আমাদের প্রশংসা করতেছে, এগুলো হচ্ছে বাস্তব সত্য কথা। সেই রকম ক্যারিসমেটিক এক নেতা যদি এখন আসতে পারেন বাংলাদেশের সমস্ত সেক্টরকে নেতৃত্ব দেওয়ার জন্য হিম্মত রেখে রাজনীতি তৈরি করে, সেই আলোকে বাংলাদেশিরা বলে না যে ওরা দেখে কি করতেছে তারপরে করব, তারটা দেখে যদি সবাই রাজনীতি নির্মাণ করে তাহলেই আমি মনে করি দেশের মুক্তি মিলবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্যমত বা একটা প্ল্যাটফর্ম বা একটা জায়গায় এসে একটা আলাপ থাকে না, ওইটা হবে না। ওইটা বিগত দিনে কখনো হয় নাই। ঐক্যের আলাপটা তখন হবে যখন আপনি সক্ষমভাবে কথা বলতে পারবেন, আপনাকে দেখে মানুষ আশান্বিত হবে। এটা আমার পাশে আন্দোলন করতে করতে তার বুকের সম্পূর্ণ রক্তটুকু ঢেলে দিয়ে সে কবরে আছে, এখনো দেখছে যে সেখান থেকে তার লাশ উত্তোলন করা হচ্ছে ময়নাতদন্তের নামে। কেউ কান্নাকাটি করতেছে, একবার শুনলাম তাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে, তারপরে শোনা হয় নাই। তো এমন অবস্থায় গিয়ে আমরা থেকেছি যে বিক্ষোভ প্রদর্শন করলে ঠিক কার বিরুদ্ধে করব। এখন যারা ক্ষমতা আছে তাকে কি ব্যর্থ বলবো? ব্যর্থ বললে তো তাকে চলে যেতে বলতে হবে। কতদিনের মধ্যে তাকে চলে যেতে বলবো? সে আমাদেরকে একটা দিকে নিয়ে যাচ্ছে, বলছে একটা নির্বাচন দিবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বা লেভেল প্লেইং ফিল্ড। তো সেই নির্বাচন দিতে গিয়ে এমন এক অবস্থা যে ডক্টর ইউনূসের সাথে উপদেষ্টারা নাকি আইসা বলে যে বেতন দিচ্ছেন তাতে আমাদের ছেলেপেলেদের বেতন হয় না, ক্লাসে স্কুলে আমরা চলে যাব। মানে ওনার বেতনে হচ্ছে না এই জন্য চলে যাবো। অথচ কথা ছিল এই বিপ্লব পরবর্তী এমন সব লোক দেশটা পরিচালনার জন্য আসবেন, তাদের মধ্যে স্পিরিটটা থাকবে। সেই স্পিরিট তাদের অনেকের মধ্যে আছে বলে আমরা দেখছি না। কেউ এসে রাজনীতিবিদদের ব্যাপারে, রাজনৈতিক দলগুলোর ব্যাপারে এমন উন্নাসিক মন্তব্য দিচ্ছেন, মনে হচ্ছে যে ওনাদেরকে মানে ওনারা না হলে আমরা খুব একদম খাদে করে দিতাম। তো এই অবস্থার মধ্যে এসে আমরা থেকেছি। কিন্তু আমি একটা জায়গাতে বক্তব্য দেবেন, এখানে সাইদ মাহমুদ সোহেল ভাই আছেন, একসময় আমাদের সাথে সহযোগিতা, উনি ভালো বক্তব্য দেন। আহমেদ শাকিল ইসলাম পার্টি, তিনি বিপ্লবী ব্যক্তি, বাকি যারা আছেন সবাই ভালো বক্তব্য দেবেন আশা করি। তা আমি যেটা বলতে চাই, বাংলাদেশের মানুষের একটা দুর্ভাগ্য হচ্ছে এই 47-এর, দেখেন 47-এর কথা বললে আবার বলে কি কথা নাকি বলে বসে, সবাই আতঙ্কের মধ্যে থাকে, কারণ 47টা আমাদের কাছে অস্পষ্ট। তো সেই জায়গা থেকে 47-এর পর যে ভূখণ্ড মানুষ চেয়েছিল যে হিন্দু মুসলিম ভাগ হয়ে একটা ভূখণ্ড যেখানে অন্তত মানুষ নির্বিঘ্নে গরুর মাংস খাইতে পারবে, সেখানে এসে কেউ পিটায় মারবে না তাবারি জানসারির মতো। অথবা নামাজরত অবস্থায় দিল্লিতে আমরা যেখানে দেখেছি মুসল্লিদেরকে পায়ের ধাক্কা দিয়ে পুলিশ পা দিয়ে লাঠি দিয়ে উঠিয়ে দিচ্ছে, এমনটা হবে না। অথবা মসজিদ ভেঙে মন্দির আবিষ্কার করা হবে না। মানে সারা পৃথিবীতে মানুষ মাটির নিচে খোঁজে স্বর্ণের খনি, হীরার খনি, তেলের খনি, পার্শ্ববর্তী একটা দেশ তারা খোঁজে মাটির নিচে মন্দির আছে কিনা 200 বছর আগে। এমন একটা বাস্তবতায় আমরা আছি, সেখানে আমাদের দেশ একটা দেশ সম্পূর্ণ দাবিদার আওয়ামী লীগ যারা ছিল সেই দেশটির সম্পূর্ণ সমর্থনে আমাদের এই দেশটিকে করজরাজ্যে পরিণত করে রেখেছিল। আজকে দেখবেন পুলিশ ভাইরা আমাদের সামনে আছেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। প্রশাসনের বিভিন্ন লোকেরা আছেন, ডিজিএফআই লোকজন, এনএসএল লোকজন, আগে একরকম খুঁজতেন, এখন আমাদেরকে আরেক রকম খুঁজেন। কিন্তু তারাও দেখবেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমাদের দেশের সমস্ত স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে একটা করজরাজ্যে পরিণত করে যে আওয়ামী লীগ শাসন করেছিল, সেটার বিপক্ষে কথা বলার মতো বা আঙুল তুলে কথা বলবে, বুক চিতিয়ে দেওয়া হবে, কিন্তু কোনো ব্যবস্থা আমরা দেখিনি, কোনো পক্ষকেও দেখিনি। আলাপ দেখবেন কান্নাকাটির জায়গা থেকে। এবং
এমন একটা জায়গা থেকে এই আন্দোলনটা আসছে, সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, ক্ষুদ্র স্বার্থের একটা জায়গা, যদিও বৃহৎ স্বার্থকে নিয়ে সেটা পরবর্তীতে হাসিনাকে পতন বা হটিয়ে দিয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাই, গণমানুষের যে আকাঙ্ক্ষা ছিল সে 47-এ সেটা কিন্তু পূরণ হয় নাই। পরবর্তীতে 71-এ কিসের ভিত্তিতে যুদ্ধ করলেন, কোন ভিত্তিতে আপনি দেশ শাসন করবেন, সেখানে মানুষ একমত কিনা বা সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ জাতি তৈরি করা যাবে কিনা, এখন যে শর্তটা আসছে সেটাও কিন্তু তখন নির্ধারিত ছিল না। পরবর্তীতে আমরা আসলাম, এক একটা স্বৈরশাসন যাচ্ছে, একটাকে বিদায় দিচ্ছি, রক্ত দিচ্ছে, নূর হোসেন যাচ্ছে, আবু সাইদ যাচ্ছে, মীর মুগ্ধ আসছে, পরবর্তীতে আবার একটা অবস্থার দিকে আমরা চলে যাচ্ছি কিনা সেটা নিয়ে শঙ্কা। তার কারণ হচ্ছে, আমরা যদি রাজনীতিবিদ ব্যক্তিদেরকে জিজ্ঞেস করি ভাই দেশের অবস্থা কি, তা দেখি ওরা কি করছে, ওরা কি করছে, ওরা কি করছে। আমরা তো দেখতেছি যে নাগরিক কমিটি তারা কিছু ভালো আওয়ামী লীগকে এনে তাদের দলে ভেড়াচ্ছে। ভালো আওয়ামী লীগ কি দামি, কেমন দামি, মানে আওয়ামী লীগ না কিন্তু আওয়ামী লীগের পক্ষে দামি সে তো ব্যারিস্টার সুমন। মানে ব্যারিস্টার সুমন কোয়ালিটির কিছু কাউন্সিলরদেরকে পুনর্বাসন করার জন্য নাগরিক কমিটি তাদের দলকে বাড়ানোর জন্য তারা একটা প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। এখন কি করবেন তাহলে? বাংলাদেশের যত আওয়ামী লীগ আছে সব ধৈর্য রোহিঙ্গার মতো ভাষণ চলে দিয়ে আসবেন। ব্যাপারটা কি এমন? ঠিক এমন না। কে রাজনীতি কিভাবে করছে সেটা দেখে বাংলাদেশে আমি রাজনীতি নির্ধারণ করব, সেই অবস্থায় যদি হয় তাহলে বাংলাদেশের মুক্তি মিলবে না। আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক হজাবরণার মধ্যে একজন ব্যক্তি এসেছিলেন জিয়াউর রহমান। তিনি এসে বাংলাদেশের রাজনীতিকে এমন একটা পট পরিবর্তন মোড় ঘুরিয়ে দিলেন, তার উপরে দাঁড়িয়ে বাংলাদেশে যে কর তোলে না কর, এই ব্যবস্থাটাও দেখবেন বিএনপির আমলে হয়ে গেছিল। অর্থাৎ সাইফ মাহমুদ সোহেল ভাই যে অবস্থা তিনিটা বলে যে ভাই আমার দলের কর্মী হয়ে যান, যা যেভাবে আমাদের প্রশংসা করতেছে, এগুলো হচ্ছে বাস্তব সত্য কথা। সেই রকম ক্যারিসমাটিক এক নেতা যদি এখন আসতে পারেন, বাংলাদেশের সমস্ত সেক্টরকে নেতৃত্ব দেওয়ার জন্য হিম্মত রেখে রাজনীতি তৈরি করে, সেই আলোকে বাংলাদেশের বলে না যে ওরা দেখে কি করতেছে তারপরে করব, তারটা দেখে যদি সবাই রাজনীতি নির্মাণ করে তাহলেই আমি মনে করি দেশের মুক্তি মিলবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্যমত বা একটা প্ল্যাটফর্ম বা একটা জায়গায় এসে একটা আলাপ থাকে না, ওইটা হবে না। ওইটা বিগত দিনে কখনো হয় নাই। ঐক্যের আলাপটা তখন হবে যখন আপনি সক্ষমভাবে কথা বলতে পারবেন, আপনাকে দেখে মানুষ আশান্বিত হবে। আমি বাংলাদেশ ইনকিলাব পার্টির জন্য শুভকামনা জানাই। একই সাথে আমিও আপনাদের মতো তাকিয়েছি এরকম নেতা আসুক বাংলাদেশে, যে দল থেকে আসুক বাংলাদেশকে ঐক্যবদ্ধ করুক, দেশের পরিস্থিতি ঘুরিয়ে দিক, এবং আর যাতে এই রকমের একটা অবস্থা আমাদেরকে না আসতে হয়। সেটা কিরকম এটা বলেই শেষ করছেন। হাসিনা চলে গেছে, তার কাঠামো কি চলে গেছে, মানে টোটাল বডি থেকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের যে মূর্তিটা ছিল সেই মূর্তিটার গলাটা কেটে নিয়ে মোদি সেখানে পূজা পার্বণ করছে, টোটাল বডিটাই বাংলাদেশে আছে। এটাকে কিভাবে রিকনসিলিয়েশন করতে চাই বা কিভাবে করতে পারবো, সেই আলাপটা এখন বাংলাদেশের সবচেয়ে বেশি জরুরি। সেটা যারা ভালোভাবে আনতে পারবে এবং সবাইকে নিয়ে কিন্তু পুনর্বাসন করে নয়, তাহলেই মনে হয় যে বাংলাদেশে একটা সঠিক পথ পাবে। ধন্যবাদ সবাইকে।